তোমরা কি কখনো মরুভূমির ছবি দেখেছো? মরুভূমিতে কেন পাহাড়ের মতো বালি জমা হয়, আবার কোথাও মাশরুমের মতো ছত্রাক জাতীয় বা মাশরুমের মতো শিলা দেখা যায়? এসবের পিছনে কিন্তু একটা প্রাকৃতিক শক্তি কাজ করে। বালির পাহাড় তৈরি হওয়া এবং মরুভূমিতে ছত্রাকের মতো বা মাশরুমের মতো পাথর সৃষ্টি করা, বা এই পাথর বেরিয়ে আসে বালির ভিতর থেকে, এই ছত্রাকের মতো বা মাশরুমের মতো পাথর বেরিয়ে আসে। এগুলি সবার পিছনে বা এই কাজগুলি করে একটি প্রাকৃতিক শক্তি দ্বারা, সেটা হচ্ছে কি বায়ু। আজ আমরা সেটাই জানবো যে বায়ুর কাজের ফলে ভূমির সৃষ্টিরূপ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস জিওগ্রাফি। টপিক ইজ যে বায়ুর কাজ দ্বারা, অর্থাৎ বাতাসের বায়ুর কাজ দ্বারা সৃষ্টি ভূমিরূপ। বায়ু যখন প্রভাবিত হয় তখন তিনটি কাজ হয়। কি কি তিনটি কাজ হয়? এক হচ্ছে ক্ষয়, এক হচ্ছে পরিবহন, এক হচ্ছে সঞ্চয়। যখন বায়ু জোরে বেয়ে যায় বা যখন বায়ু জোরে বয়ে যায় তখন সামনে যা কিছু থাকে, হালকা যেগুলো জিনিস, যেগুলি উড়ে যাওয়ার সম্ভাবনা, সেগুলিকে সে কি করে, ক্ষয় করে নিয়ে বহন করে নিয়ে যায়। কোথায় বহন করে নিয়ে যায়? এক স্থান থেকে অন্য স্থানে, অর্থাৎ স্থানান্তর করে। এবং কোনো এক জায়গায় গিয়ে বায়ুর গতি যখন থেমে যায়, সেখানে সেই সব জিনিস, যেগুলি জিনিস পরিবহন করে বায়ু নিয়ে গেল, সেই সব জিনিস সেখানে সঞ্চয় হয়ে যায়। এবং যে জায়গাতে ক্ষয় করলো, যে জায়গা থেকে নিয়ে গেল, সেখানে আকৃতি আলাদা রকম হয়ে যায়। আবার যেখানে গিয়ে সঞ্চয় হলো সেখানেও কিন্তু তার আকৃতি আলাদা হয়ে যায়। কিসের আকৃতি? ভূমির আকৃতি। এবার এই জায়গাতে আমরা যদি ধরে নিই যে এখানে হচ্ছে কি মরুভূমি। মরুভূমি এটা, মরুভূমির মধ্যে কি থাকে আমরা জানি, বালি, স্যান্ড থাকে। ঠিক আছে, এবার মরুভূমি দিয়ে বায়ু বয়ে গেল, ঝড় বয়ে গেল গতিতে। তো এখান থেকে বায়ু ক্ষয় করে নিয়ে গেল, ক্ষয় করে বহন করে নিয়ে গিয়ে আবার কোনো এক জায়গাতে জমা হয়ে গেল। জমা হয়ে যায় এই জায়গাতে, পাহাড়ের মতো জমা হয়ে গেল বায়ু। তাহলে বায়ুর কাজ কি হল? তিনটি। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম ভূমির জলের বা নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ। মানে নদী নদী যখন বয়ে যায় তখন সামনে যা থাকে ক্ষয় করে নিয়ে গিয়ে বহন করে নিয়ে এক জায়গাতে সঞ্চয় করে। তারপরে পড়লাম হিমবাহর দ্বারা ভূমির সৃষ্টি রূপ, যে হিমবাহ গলে গিয়ে পাথর ক্ষয় করে নিয়ে এসে ভূমির গঠন বা ভূমির আকৃতি পরিবর্তন করে। এবং আজকে হচ্ছে কি বায়ু বা বাতাস, এই বায়ুর দ্বারা ভূমির আবার সৃষ্টিরূপ হচ্ছে। যেমনটা এখানে ছিল স্যান্ড, এটা ছিল কি ডিজার্ট, মরুভূমি। এই মরুভূমি থেকে বালি বয়ে নিয়ে গিয়ে আবার কোনো এক জায়গাতে ঢিপ করে দেয়, পাহাড়ের মতো, এখানে ছোট পাহাড়ের মতো টিলা করে দেয়। তাহলে এটা হচ্ছে বায়ুমণ্ডলের বা বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই আলোচনা আজকে আমরা বিস্তারিত ভাবে জানবো। প্রথমে হচ্ছে কি যে বায়ুর কাজ। প্রথমে বললাম বায়ুর কাজ হচ্ছে তিনটি। একটা হচ্ছে ক্ষয় কাজ, একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে সঞ্চয়। মানে এক জায়গা থেকে ক্ষয় করে পরিবহন করলো এবং এক জায়গাতে গিয়ে জমা করলো, অর্থাৎ স্থানান্তর করলো। তাহলে বায়ুর হচ্ছে তিনটি কাজ। আমরা পড়েছিলাম নদীরও তিনটি কাজ, হিমবাহেরও তিনটি কাজ। আমরা এর আগে পড়েছিলাম নদীরও তিনটি কাজ, হিমবাহেরও তিনটি কাজ। এবার আজকে হচ্ছে কি বায়ুরও তিনটি কাজ। প্রথমে হচ্ছে কি যে বায়ুর ক্ষয় কার্য দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই যে বায়ু ক্ষয় করে নিয়ে গেল, এক স্থানে ক্ষয় করলো আর এক স্থানে জমা করলো, যে জায়গা থেকে ক্ষয় করলো সেখানেরও ভূমির আকৃতি পরিবর্তন হলো, আবার যে জায়গাতে গিয়ে জমা হলো সেই জায়গাতেও ভূমির আকৃতি পরিবর্তন হলো। তাহলে এটা প্রথমে আলোচনা হচ্ছে কি ক্ষয় কার্য দ্বারা ভূমিরূপ। বায়ুর ক্ষয় কার্য দ্বারা সৃষ্ট ভূমিরূপ। প্রথমে হচ্ছে কি ক নাম্বার হচ্ছে ছত্রক শিলা। ছত্রক শিলা বলতে বায়ুর ক্ষয়ের ফলে গঠিত ছাতার আকৃতির শিলা ছত্রক শিলা। বায়ুর ক্ষয়ের ফলে গঠিত ছাতার আকৃতির শিলা ছত্রক শিলা বলে। ঠিক আছে, যে বায়ু বয়ে গেল, আশেপাশে যত বালি ছিল, যে রক বা পাথর, পাথরকে তো বায়ু উড়াতে পারে না, কিন্তু তার আশেপাশে তার নিচে যেগুলো স্যান্ড বা বালি জমা ছিল, সঞ্চিত ছিল, সেগুলোকে বহন করে নিয়ে গেল। তার ফলে সেই ছত্রাক আকৃতির বা ছাতার আকৃতির শিলাটা বেরিয়ে আসলো। এতদিন কিসে ছিল? চাপা দেওয়া ছিল, কিসে? বালির সাথে। কিন্তু যখন বালি সরে গেল সেই আকৃতির পাথরটি বা শিলাটি বেরিয়ে আসলো। তো বায়ুর গতির ফলে বা বায়ু বহন করে নিয়ে গেল, ক্ষয় করে নিল, তার ফলে কিন্তু এই ছাতার আকৃতির শিলাটি বেরিয়ে আসলো। এটা কি বলে কি? ছত্রক শিলা। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে মরুভূমিতে বায়ুর সঙ্গে বালি উড়ে আসে। মরুভূমিতে শুধুই তো বালু রয়েছে,
যখন বায়ুর গতিবেগ বাড়ে খুব, তখন কিন্তু বায়ুর সাথে বালি উড়ে আসে। দ্বিতীয় হচ্ছে কি, ভূপৃষ্ঠের কাছাকাছি বালির পরিমাণ বেশি থাকে। ভূপৃষ্ঠের কাছাকাছি, যেখানে ভূমি বা মাটির আশেপাশে অঞ্চলগুলিতে বালি বেশি থাকে। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে কি, এর ফলে কি হয়, ফলে শিলার নিচের অংশ বেশি ক্ষয়প্রাপ্ত হয়। এই যে শিলা একটা রক, ছাতা জাতীয় রক, এর নিচে যে বেশি বালি থাকে, এই বালিটা বেশি ক্ষয় হয়, মানে বেশি বাতাসের গতিটা বেশি এখানে লেগে এখান থেকে বালি উড়ে যায়, এখান থেকে বালি উড়ে গিয়ে অন্য স্থানে স্থানান্তর হয়। তারপরে হচ্ছে কি, উপরের অংশ ক্ষয় কম হয়। অবভিয়াসলি উপরের অংশ ক্ষয় কম হবে, কারণ বায়ু বেশি লাগছে নিচের অংশে, তাই নিচের অংশে বালি বেশি ক্ষয় হবে। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে কি, দেখতে ছাতার মতো হয়ে যায়। কি দেখতে ছাতার মতো হয়ে যায়, এই যে রক বা এই শিলাটি বের হলো বায়ু এই থেকে, বালি থেকে, এটা ছাতার মতো আকৃতি হয়ে যায়, তাই এর নাম হচ্ছে কি ছত্রক শিলা। তারপরে খ নাম্বার হচ্ছে কি, ইয়ারডং। ছয় নম্বর হচ্ছে ইয়ারডাং। ইয়ারডাং এর বৈশিষ্ট্য কি, যে নরম ও কঠিন শিলা স্তরের পাশাপাশি থাকে। নরম এবং কঠিন, নরম ও কঠিন শিলা স্তর পাশাপাশি থাকে। এই যে একটা শিলা স্তর নরম আর একটি শিলা স্তর কি কঠিন, শক্ত, হার্ড, সেটা কি পাশাপাশি থাকে। তারপরে বৈশিষ্ট্য কি বলছে, যে নরম অংশ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। কি হচ্ছে কি, নরম অংশ দ্রুত ক্ষয় হয়, অবভিয়াসলি কথা, যে স্থানে নরম, নরম বলতে বালির মিশ্রণ, এই মিশ্রণটি, এই যে নরম স্থানটি, এটা বেশি ক্ষয় হবে, আর যেটা হার্ড বা কঠিন রয়েছে সেটা ক্ষয় কম হবে। কারণ হালকা জিনিস বা কোনো এক জিনিস ঝড় যদি বয়, কোনো চালা বা কোনো কিছু বাধা নেই বা আটকানো নেই, ওজন নেই, সেটা উড়ে যাবে। আর যেটা আটকানো থাকবে, বাধা থাকবে, ওজন থাকবে, সেটা উড়ে যেতে পারবে না। তাহলে যে শিলা দুর্বল বা নরম, তার আশেপাশে বেশি ক্ষয় হয়ে যায়। তারপরে বৈশিষ্ট্য কি, যে কঠিন অংশ উঁচু হয়ে থেকে যায়। এই যে কঠিন অংশ, শিলার এই অংশটি কঠিন, এটা উঁচু হয়ে থেকে যাবে, এটা ক্ষয় হবে না, কারণ বায়ুর শক্তি সেটাকে নিয়ে যেতে পারবে না বা স্থানান্তর করতে পারবে না। এর ফলে কি হচ্ছে, এর ফলে লম্বা খাঁজযুক্ত ভূমিরূপ তৈরি হয়, একে ইয়ারডাং বলে। কেন, কেন ইয়ারডাং বলে, যে নরম ও কঠিন শিলা স্তর পাশাপাশি থাকে, এবং নরম শিলা স্তর বা নরম শিলার আশেপাশের অংশ বেশি ক্ষয় হয়, এবং কঠিন শিলা স্তর বা কঠিন শিলার আশেপাশের অংশ কি হয়ে যায়, মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে। কিসের মতো, কিসের মতো, খাঁজ, লম্বা খাঁজযুক্ত ভূমিরূপ দাঁড় করে। অর্থাৎ আশেপাশের যখন বালি সরে গেল, তখন সেখানে একটা নতুন রূপ সৃষ্টি হলো। এটা হচ্ছে কি ক্ষয় কার্যের ফলে কিন্তু এই ভূমিরূপটির সৃষ্টি হলো। তারপর হচ্ছে কি, গ নাম্বার হচ্ছে জিওগেন। জিওগেনের ফলে টেবিলের মতো বিশেষ ভূমিরূপ সৃষ্টি হয়। টেবিলের মতো বলতে, টেবিল কিরকম থাকে, টেবিল এরকম থাকে না, হ্যাঁ, চতুর্ভুজাকৃতি। তো এই চতুর্ভুজাকৃতি শিলা বা ভূমির সৃষ্টি হয় কিসের ফলে, জিওগেনের ফলে। বালি সেখান থেকে সরে গিয়ে এরকম ভূমিরূপ বেরিয়ে আসে, এটাকে বলে কি জিওগেন। কি বলে, জিওগেন। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কি, বায়ুর সঞ্চয় কার্য দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আমরা ক, খ, গ, এটা হচ্ছে কি বায়ুর ক্ষয় কার্য দ্বারা সৃষ্ট ভূমিরূপ, মানে বায়ুর দ্বারা যে ক্ষয় হলো বা বালি উড়ে গেল, তার ফলে এগুলি ভূমিরূপ বের হলো। এবার হচ্ছে কি, যে বায়ুর সঞ্চয় কার্য, এই যে এগুলো বয়ে নিয়ে গেল বায়ু, এগুলো যে ক্ষয় হলো, উড়ে নিয়ে গেল যে, তো এগুলো এক জায়গাতে গিয়ে কি হবে, ডিপ হবে বা জমা হবে, সঞ্চয় হবে। তাহলে সেই সঞ্চয়ের স্থানটারও কিন্তু আকৃতি পরিবর্তন হবে, অবশ্যই হবে। এখানে সমতল বা পরিষ্কার জায়গা, এখানে যদি এক গাদা কোনো বালি, কেউ মাটি বা কোনো কিছু এনে রেখে দেয়, তাহলে এর আকৃতিটা পরিবর্তন হবে না, আমাদের ক্লাসরুমের বাইরের আকৃতিটা পরিবর্তন হবে। ঠিক তেমনি যে বায়ু যে ক্ষয় করে নিয়ে গেল, তার ফলে যে সঞ্চয় হলো পদার্থগুলি এক জায়গাতে, সেই পদার্থগুলি জমা হওয়ার ফলে সেখানের আকৃতি কিরকম হলো। ক নাম্বার বলছে কি, বালিয়ারি। ক নাম্বার বালিয়ারি। বালিয়ারির বৈশিষ্ট্য কি, যে বায়ু বালি বহন করে নিয়ে যায়, বায়ু বালি বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। এবার বাধা পেলে বালি জমা হতে থাকে, যেখানে বাধা পাবে সেখানে জমা হয়ে যাবে। এখন ক্যাকটাস নামে উদ্ভিদ মরুভূমিতে বেশি থাকে। কোনো এক জায়গাতে এমন হতে পারে যে ক্যাকটাসের পরিমাণ বেশি রয়েছে, বালি বয়ে যাচ্ছে, সেখানে বাধা পেল, তাহলে সেই বালিগুলো সেখানে জমাট বেঁধে যাবে, সেখানে জমে যাবে, সেখানে পড়ে যাবে, সেখানেই একটা আকৃতি ধারণ করবে। তারপরে বৈশিষ্ট্য কি, ধীরে ধীরে বালির পাহাড় তৈরি হয়।
তো এক স্থান থেকে বালি উড়ে গিয়ে সেখানে বাধা পড়লো, তো সমস্ত বালিগুলো সেখানে বাধা পড়লো, সেই জন্য তো আর বাতাসের সাথে উড়ে যেতে পারবে না। তো ওখানে বালির পাহাড় আকৃতি রূপ ধারণ করে নেয়। যেমন বালি উড়ে গেল, উড়ে যেতে যেতে এখানে ক্যাকটাস বা অন্য কোনো কিছুরই বাধা পেয়ে এরকম আকৃতি নিয়ে নিল, এটা পাহাড়ের মতো আকৃতি হয়ে গেল, এরকম আকৃতি নিয়ে নেয়। যার ফলে কি হয়, বালির পাহাড়, এটাকে কি বলে, বালির পাহাড়। তারপরে হচ্ছে কি, এগুলোকে বলা হয় বালিয়াড়ি, এগুলোকে কি বলা হয়, বালিয়াড়ি। কি যে বালি বহন হয়ে গেল বায়ুর সাথে এবং এক জায়গাতে জমাট বেঁধে বা বাধা পেয়ে সেখানে বালির পাহাড় তৈরি করলো, এগুলোকে বলে বালিয়াড়ি। তারপরে খ নাম্বার হচ্ছে কি, বারখানি। খ নাম্বার হচ্ছে কি, বারখানি। এই বারখানি বৈশিষ্ট্য কি, যে অর্ধ চন্দ্রের মতো আকৃতি। অর্ধ চন্দ্র বলতে চাঁদ সম্পূর্ণ, এটা হচ্ছে পূর্ণাঙ্গ চাঁদ, এটা হচ্ছে অর্ধ চাঁদ। তো বালি বয়ে গিয়ে কোনো বাধা পেয়ে সেখানে এরকম আকৃতি ধারণ করবে, অর্ধ চাঁদ, অর্ধ চাঁদের মতো আকৃতি ধারণ করবে ভূমিরূপ। তারপরে বৈশিষ্ট্য, বায়ু একদিকে প্রভাবিত হলে তৈরি হবে। মানে বায়ু, সম্পূর্ণ বায়ু এদিক দিয়ে বয়ে যাচ্ছে, এক সাইড দিয়ে বয়ে গেল, সম্পূর্ণ স্থানকে নিল না, এক সাইড দিয়ে বয়ে গেলে কিন্তু এই অর্ধ চন্দ্রাকার বা চাঁদের অর্ধেকের মতো দেখতে ভূমিরূপ সৃষ্টি হবে, আকৃতির ভূমিরূপ সৃষ্টি হবে। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে কি, মরুভূমিতে বেশি দেখা যায়। এগুলি মরুভূমিতে বেশি দেখা যায় এই জন্য যে বায়ু এক পাশ দিয়ে বয়ে যায়, কোনো এক সাইড দিয়ে মরুভূমির বায়ু বয়ে যাচ্ছে। মরুভূমি তো বিশাল জমি, বিশাল অংশ, একটি জমির টুকরো যেখানে শুধু বালি আর বালি রয়েছে। তো বায়ু এক ধার দিয়ে বয়ে গেল, এক ধার দিয়ে বয়ে গিয়ে সেখানে বেশিরভাগ কি করে, অর্ধ চন্দ্রাকৃতি বা অর্ধ চাঁদের আকৃতির ভূমি গঠন করে, এগুলো বেশি মরুভূমিতে দেখা যায়। তারপরে কি হচ্ছে, যে অর্ধ চন্দ্রাকার বালিয়াড়িকে বারখান বলা হয়। বারখানের সংজ্ঞা কি, যে অর্ধ চন্দ্রাকার বালিয়াড়িকে বারখান বলা হয়। ঠিক আছে, বালিয়াড়ি কোনগুলিকে বলে, যে বায়ুর সাথে বালি বয়ে গেল সেটাই হচ্ছে কি বালিয়াড়ি, এবং যেটা অর্ধ চন্দ্রাকার বা অর্ধেক চাঁদের মতো দেখতে হবে সেটাকে বলে কি বারখান। পরে গ নাম্বার হচ্ছে কি, গ নাম্বার হচ্ছে সিপ বালিয়াড়ি। সিপ বালিয়াড়ি এর বৈশিষ্ট্য কি, দীর্ঘ ও সরু আকৃতির, মানে লম্বা হবে কিন্তু সরু চিকন হয়ে যাবে, লম্বা হয়ে চিকন হয়ে যাবে, এটা হচ্ছে কি, এটাকে বলে কি সিফ বালিয়ারি। মানে লম্বা হয়ে শুরু হয়ে চিকন হয়ে লম্বা হয়ে আকৃতি ধারণ করবে, এটাকে বলে সিফ বালিয়ারি। এর বৈশিষ্ট্য হচ্ছে কি, দীর্ঘ ও সরু আকৃতির। তারপরে হচ্ছে বায়ু দুই দিক থেকে প্রভাবিত হবে, মানে বায়ু এই এই সিফ বালিয়ারির এ সাইড থেকে, দুই সাইড থেকে বালি প্রবাহিত হবে, দুই সাইড থেকে বালি প্রভাবিত হওয়ার ফলে কিন্তু এটা সরু বা চিকন বা লম্বা হয়। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে কি, মরুভূমিতে অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে, মানে এই লম্বা হয়ে অনেক দূর, অনেক এরিয়া বিশিষ্ট বা অনেক দূর পর্যন্ত, অনেক লম্বা পর্যন্ত এর আকৃতি থাকে। তারপরে হচ্ছে কি, মরুভূমিতে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঠিক আছে, তারপরে এই লেসনের গুরুত্বপূর্ণ পার্থক্য, ইম্পর্টেন্ট ডিফারেন্স, ডিফারেন্স কি, একটা হচ্ছে কি বারখান, একটা হচ্ছে সিপ। বারখান কি, অর্ধ চন্দ্রাকার, সিপ কি, লম্বা ও সরু। বারখান হচ্ছে একমুখী বায়ু, এবার সিপ হচ্ছে কি দ্বিমুখী বায়ু। বারখান হচ্ছে অপেক্ষাকৃত ছোট এবং সিপ হচ্ছে অপেক্ষাকৃত বড়। তারপরে দ্রুত আমাদের মনে রাখার জন্য, যে বায়ুর দুটি কাজ, বায়ুর তিনটি কাজ কিন্তু উল্লেখ হচ্ছে দুইটি, কারণ বায়ু বহন করে নিয়ে যাচ্ছে, বহন করে তো আর কোনো ভূমিরূপ সৃষ্টি করছে না, এক হচ্ছে ক্ষয় করে ভূমিরূপ সৃষ্টি করছে, একটা হচ্ছে সঞ্চয় করে ভূমিরূপ সৃষ্টি করছে। এবং ক্ষয় করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে, এই যে এটা ট্রান্সপোর্টেশন হচ্ছে বা পরিবহন হচ্ছে, এটাতে ভূমির কোনো আকৃতি গঠন হচ্ছে না। এবার বায়ুর ক্ষয় কার্যের ফলে কি হয়, ছত্রক শিলা, ইয়ারডাং এবং জিউগেন, এই তিনটি ভূমিরূপ ধারণ করে। কিসের ফলে, ক্ষয়ের ফলে, মানে যেখান থেকে ক্ষয় করে নিয়ে গেল সেখানে তিন ধরনের ভূমিরূপ গঠন হয়, একটা হচ্ছে কি ছত্রক শিলা, একটা হচ্ছে ইয়ারডাং, একটা হচ্ছে জিউগেন। এবার হচ্ছে কি, বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে সবগুলি ভূমিরূপ সৃষ্টি হয়, সঞ্চয় করলো, মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসলো, সঞ্চয় করলো কি, বালিয়ারি, বারখান ও সিপ। বালিয়ারি, বারখান ও সিপ। তাহলে আজকে আমরা এই ক্লাসে পূর্ণাঙ্গ জানলাম যে বায়ুর কাজের দ্বারা ভূমির কিভাবে সৃষ্টি হয় বা ভূমির আকৃতির সৃষ্টি হয়। বায়ুর কাজের দ্বারা ভূমির সৃষ্টি, এটা হচ্ছে পূর্ণাঙ্গ ডিসকাশন, পূর্ণাঙ্গ আলোচনা। এটাকে তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং নোট করে সেটা সঞ্চয় করে রাখবে, সময় মতো সেটা তোমরা চর্চা করবে।